অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ। ডিজে মন্তব্য, অভিষেকের ডিজে মন্তব্য, সেই মন্তব্যে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ। সিআইডির আবেদন মঞ্জুর করলো বিধাননগর আদালত। কথা বলবো, অমিত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, ডিজে মামলা অর্থাৎ নির্বাচনী প্রচার চলাকালীন তিনি যে উস্কানিমূলক ও প্ররোচনামূলক বক্তব্য রেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই যে মামলার তদন্ত করছে সিআইডি, সেই মামলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা তারা সংগ্রহ করতে চান। এই মর্মে বিধাননগর অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালতের কাছে আবেদন করা হয়েছিল। সিআইডি সূত্রে খবর, সেই আবেদন ইতিমধ্যেই মঞ্জুর করা হয়েছে এবং 30শে জুন বিধাননগর আদালতে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। তোমাকে জানিয়ে রাখবো, বিধাননগর সাইবার পিএসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাগুইআটির একজন বাসিন্দা অভিযোগ করেছিলেন নির্বাচনী প্রচার চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে প্রচারে উস্কানিমূলক এবং প্ররোচনামূলক বক্তব্য পেশ করেছিলেন। সেক্ষেত্রে তিনি কি বলেছিলেন যে 4 তারিখ ফল প্রকাশের পর বেলা 1টার পর থেকে রবীন্দ্র সঙ্গীতের সুরে বিভিন্ন জায়গাতে ডিজে বাজবে এবং এই যে বক্তব্য তিনি রেখেছিলেন, এই বক্তব্য জনমানসে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে, জনমানসে অশান্তি বাতাবরণ তৈরি করতে পারে, এমনটাই আশঙ্কা প্রকাশ করে বিধাননগর সাইবার পিএসে অভিযোগ করেছিলেন বাগুইআটির একজন বাসিন্দা। সেই মামলা তদন্তভার নেয় সিআইডি। আমরা দেখেছি সপ্তাহ দেড়েক আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মামলাতে অর্থাৎ ডিজে মামলাতে বা নির্বাচনী প্রচারে প্ররোচনা এবং উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়। এমনকি তার যে সমস্ত ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোডে যিনি কাজ করে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক আত্মীয়া, কালীঘাট রোডে তার বাড়ি, তাকেও এক্সামিন করা হয়েছে সিআইডির তরফে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য আবেদন জানানো হয়েছিল সিআইডির তরফে, কারণ যে বক্তব্য উনি রেখেছেন সেখানে যে কণ্ঠস্বর শোনা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেক্ষেত্রে ভগবানপুর, জলঙ্গি, দক্ষিণ 24 পরগনা সহ বেশ কয়েকটি জায়গাতে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য তিনি রেখেছিলেন। সমস্ত জায়গার ভিডিও ফুটেজ তারা ইতিমধ্যে সিআইডি সংগ্রহ করেছে, সেগুলো তারা এক্সামিন করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের দিন সেই সমস্ত ভিডিও ফুটেজ তারা চালিয়েছিলেন। সেই সমস্ত ভিডিও ফুটেজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কণ্ঠস্বর রয়েছে, সেই কণ্ঠস্বরের সঙ্গে সেই কণ্ঠস্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর কিনা সেটা আরও ভালোভাবে পরীক্ষামূলকভাবে তারা প্রমাণ করার ক্ষেত্রে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে, এই মর্মে তারা সিদ্ধান্ত নেন এবং বিধাননগর কোর্টে দ্বারস্থ হন। কোর্ট ইতিমধ্যেই পারমিশন দিয়েছে বা অনুমতি দিয়েছে 30শে জুন বিধাননগর আদালতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে, এমনটা কিন্তু সিআইডি সূত্রে খবর। ওকে, 12ই এপ্রিল অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন, যার প্রেক্ষিতে এই মামলা। শুনুন। যারা বাংলাকে বঞ্চিত করেছেন, আমাদের লাইনে দাঁড় করিয়েছেন আর আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছেন, 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে হালকা করে একটু ডিজেও বাজবে। রবীন্দ্রসঙ্গীত তো প্রতিবার বাজে, তার সাথে হালকা করে একটু ডিজে বাজবে। এবার যারা বেশি লম্পঝম্প করছেন, আমাদের সৌজন্যতা, আমাদের দুর্বলতা নয়, আমাদের যদি ভেবে রাখেন যা ইচ্ছা তাই করবো আর তৃণমূল চুপ থাকবে, বাংলার মানুষ চুপ থাকবে, জবাবটা এমন ভাবে দিতে হবে, কড়ায় গন্ডায়। আর এবার চোখের চিকিৎসা করাতে বিদেশ যাওয়ার আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সমস্যা রয়েছে চোখে, আপনারা জানেন, একটি দুর্ঘটনার পর আর তারপরই বিদেশ যাওয়ার আবেদন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টে তিনি আবেদন করেছেন বিদেশ যাওয়ার জন্য, তার ট্রিটমেন্টের জন্য। বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে আবেদন। প্রায় 1 সপ্তাহের জন্য বিদেশ যাওয়ার আবেদন করেছেন অভিষেক। উস্কানিমূলক ভাষণ মামলায় হাইকোর্টের নিষেধাজ্ঞা, আর তারপর হাইকোর্টের নিষেধাজ্ঞা শিথিলের আবেদন অভিষেকের। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যেতে চাইছেন ট্রিটমেন্টের জন্য, হাইকোর্টে আবেদন করেছেন। কি বলছেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার? নিশ্চয়ই এমন কিছু ব্যবস্থা ছিল বা এমন কিছু পরিস্থিতি আছে যাতে উনি বিদেশে গেলে আর ফিরে আসতে নাও পারেন বলে অনেকে মনে করেছেন। বিভিন্ন সময় যিনি একাধিক দেশে গিয়েছেন এবং বিভিন্ন সময় তার ব্যক্তিগত কারণে, চিকিৎসা ইত্যাদির কারণে গিয়েছেন, তাকে হাইকোর্ট কেন আটকিয়েছিল সেটা হাইকোর্টের লোকেরা জানেন, তাদের অবজারভেশন জানেন, বিচারকদের অবজারভেশন ওনারাই বুঝবেন।
প্রকল্প পরিকল্পনা নানা রকম দিক থেকে ডায়মন্ড হারবার মডেল এটা আমরা দেখেছিলাম যে বঙ্গ রাজনীতিতে একেবারে শিরোনাম আঁকড়ে ছিল। কিন্তু কি এই ডায়মন্ড হারবার মডেল? এই ডায়মন্ড হারবার মডেলে নাকি প্রবীণদের আর্থিক সাহায্যের নামেও দুর্নীতি হতো। হ্যাঁ, ডায়মন্ড হারবার মডেলে আর্থিক সাহায্যের নামেও দুর্নীতির অভিযোগ। বিজেপি নেতা অভিজিৎ দাস তিনি নয়া অভিযোগ করেছেন। বিষ্ণুপুর থানায় বিজেপি নেতার অভিযোগ দায়ের। ডায়মন্ড হারবার মডেল বহুল চর্চিত, এই ডায়মন্ড হারবার মডেল, সেই ডায়মন্ড হারবার মডেলে তাহলে দুর্নীতির ঘুঘুর বাসা? অর্পণ জানাতে পারবেন আরো ভালো। অর্পণ, একদমই দেখো, একের পর এক প্রকল্প যেখান এই ডায়মন্ড হারবার লোকসভা থেকে ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই প্রকল্পের পিছনে যে দুর্নীতি রয়েছে সেটাই অভিযোগ আকারে একের পর এক প্রকাশ পাচ্ছে। আজকে যিনি 24-এর লোকসভা কেন্দ্রে যিনি বিজেপি প্রার্থী ছিলেন অভিজিৎ দাস ওরফে ববি নামেই সবাই যাকে চেনে, সেই অভিজিৎ দাস আরও একটি দুর্নীতির কথা এবং তার তথ্য প্রমাণ সহকারে জানতে চাইলেন এবং এফআইআর এর আর্জি জানালেন। সেখানে কি তুমি নিশ্চয়ই জানবে, শ্রদ্ধার্ঘ যে কর্মসূচি এখান থেকে শুরু হয়েছিল ডায়মন্ড হারবার থেকে এবং ডায়মন্ড হারবারের বিষ্ণুপুর থানা এলাকায় কৃপারামপুর এলাকায়, সেখানে এই শ্রদ্ধার্ঘ কর্মসূচি পালন করা হয়, যেখানে যারা প্রবীণ নাগরিক আছে তাদেরকে এমপি তার নিজের অর্থে তাদেরকে সাহায্য করত। সেখানে তার অঙ্কটা কত, 91 কোটি টাকা, যেটা হচ্ছে বাৎসরিক 91 কোটি টাকা। এবং সেখানে যেটা দেখানো হয়েছে যে এই যে যারা বয়স্ক প্রবীণ নাগরিকের তথ্য কোত্থেকে পাচ্ছেন, তিনি পাচ্ছেন সরকারি পোর্টাল থেকে, অর্থাৎ যে স্বাস্থ্যসাথী বা একাধিক যে প্রকল্প রয়েছে সেই প্রকল্প থেকে তারা নাম এখানে তিনি পেয়েছেন। সেখানেই তিনি প্রশ্ন করেছেন সরকারি নথি কিভাবে তিনি পেলেন। পাশাপাশি এই যে টাকা, বিপুল পরিমাণে টাকা তিনি দিচ্ছেন, সেই টাকার উৎস কি, এই টাকার উৎস কোথায়, সেইটা নিয়েই তিনি প্রশ্ন তুলেছেন। এবং এখানে প্রায় বলা যেতে পারে যে 17,700 জন টাকা দিয়েছে বলে তিনি বলেছেন। সেই টাকা যারা দিচ্ছেন তাদের নামের তালিকা চেয়ে তিনি আবেদন জানিয়েছেন এবং বিষ্ণুপুর থানাতে অভিযোগ দায়ের করেছেন এসপির কাছে। পাশাপাশি তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরের কাছেও এই তথ্য তুলে ধরেছেন, যাতে টাকার উৎস কোথা থেকে এসেছিল সেটা যাতে সাধারণ মানুষ জানতে পারে। ওকে, শ্রদ্ধার্ঘ ভাতা মাননীয় অভিষেক ব্যানার্জি সদর্পে ঘোষণা করেছিলেন এখানকার ৭৬,০০০ বৃদ্ধ বৃদ্ধাদের প্রতি মাসে ১,০০০ টাকা করে দেবেন। টোটালটাই হচ্ছে ফেক। মাত্র কয়েকজনকে সেই কুমির ছানার মতন স্যাম্পল হিসেবে দেখিয়েছিলেন বিভিন্ন অনুষ্ঠানে। আমরা আজ বিষ্ণুপুর থানায় এফআইআর করেছি। প্রতি মাসে যদি ১,০০০ জনকে বার্ধক্য ভাতা দেন, অর্থাৎ বছরে প্রায় ৯১ কোটি টাকার মতন। এই টাকার উৎস কি? বার্ধক্য ভাতা যে লিস্টটা উনি তৈরি করেছেন দুয়ারে সরকারের মাধ্যমে, এই ডেটাবেস উনি কি করে পেলেন? এই ৬,৩০০ জনের মতো উনি যে ভলেন্টিয়ারের কথা বলেছেন, তাই এই তথ্যটা ইনভেস্টিগেশন করতে আমরা বলেছি যে অরিজিনাল তারা আদৌ দিয়েছে কিনা, যদি দেয় তারা কারা, তার লিস্ট কোথায়। এছাড়া আমরা ইডি ডিপার্টমেন্ট, এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকেও কমপ্লেন করেছি। ভাইপো এবং তার গ্যাং অলরেডি ৬টা তো এফআইআর হয়ে গেছে, ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে। ও এখানকার সন অফ দ্য সয়েল নয়, কিন্তু এখানকার সয়েল বিক্রি করে কমপক্ষে ৫ থেকে ৬,০০০ কোটি টাকা ও কামিয়ে নিয়ে গেছে, ও এবং ওর গ্যাংয়েরা। আর সেবেস্ট্রের জন্য কমপ্লেন অলরেডি করে দিয়েছি, আমি ওটা এফআইআর করতে যাবো। ঠিক এভাবেই ভেঙে খান খান হয়ে গিয়েছে তৃণমূল। মূল এখন ঋতব্রত গোষ্ঠী কি? হ্যাঁ, তারা তো বলছেন তারাই আসল, আর তাই আসল তৃণমূল দাবি করে এবার কমিশনে তারা, ঋতব্রতরা কমিশনে যাচ্ছেন। গতকালই জাতীয় কর্মসমিতি গঠন করে এই নবতৃণমূল। আজ সিইও অফিসে 11 পাতার চিঠি নবতৃণমূলের। সেখানে তারা কি দাবি জানালেন, কি হলো জানবো। প্রতিনিধি সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, যেটা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা যাচ্ছে, 11 পাতার চিঠি বিদ্রোহী তৃণমূল ব্লকের তরফে দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে উদ্দেশ্য করে। এবং সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে 2022 সালের 12 ফেব্রুয়ারি জাতীয় কর্মসমিতি তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস এবং তার মেয়াদ ইতিমধ্যেই 2025 সালের 11 ফেব্রুয়ারি শেষ হয়ে গিয়েছে।
তাই নতুন করে আবার স্পেশাল সেশন বৈঠক করে নতুন জাতীয় কর্মী সমিতি তৈরি করা হয়েছে। তার চেয়ারম্যান করা হয়েছে অরূপ রায়কে। শুধু তাই নয়, এই জাতীয় কর্মী সমিতির কারা কারা সদস্য রয়েছেন, কোন পদে কে রয়েছেন, তার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে চিঠিতে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে, এবং তার রেজলিউশনের সব কপিও অ্যাটাচ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ঠিকানা হিসাবে দেওয়া হয়েছে 2031, 2031 রাজডাঙ্গা মেন রোড, GA 124, সেকেন্ড ফ্লোর, কলকাতা 107। অর্থাৎ এই তৃণমূল নব্য তৃণমূলের কোথায় অফিস হবে তার ঠিকানাও দেওয়া হয়েছে। তার কারণ, যে চিঠিটি দেওয়া হয়েছে নব্য তৃণমূলের তরফে, সেখানে তৃণমূল কংগ্রেসের প্যাডেই চিঠি লেখা হয়েছে এবং সেখানে ঠিকানাও উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আগামী দিনে নির্বাচন কমিশন যদি যোগাযোগ করতে চায় এই যাদের তরফে চিঠি দেওয়া হলো তাদের সঙ্গে, তাহলে এই ঠিকানাতেই যোগাযোগ করতে হবে। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের বৈঠকের, অর্থাৎ নব্য তৃণমূল কংগ্রেসের বৈঠকের যে 9 দফা এজেন্ডা, সেটাও জমা দেওয়া হয়েছে চিঠির সঙ্গে। এছাড়াও চিঠিতে এটাও উল্লেখ করা হয়েছে যে এরপর থেকে যদি ব্যক্তিগতভাবে বা সমষ্টিগতভাবে কেউ চিঠি দেয়, তাহলে যাতে সেটা কোনোভাবেই এন্টারটেন না করা হয়। এবং গতকাল যে স্পেশাল সেশনের বৈঠক হয়েছে, সেখানে 220 জন উপস্থিতি ছিল, সেটাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। 11 পাতার চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে জমা পড়েছে, তেমনটাই সূত্র মারফত খবর। এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে সেই চিঠি জাতীয় নির্বাচন কমিশনকে পাঠানো হচ্ছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। ওকে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে বর্ষিয়ান রাজনীতিবিদ শ্রী অরূপ রায় তিনি নির্বাচিত হন এবং আমাদের ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তার গঠন হয়। আমরা যা আইনানুগ যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া মেনে, গঠনতন্ত্র মেনে আমরা গতকাল এই কাজ সম্পন্ন করি। আজকে দিল্লিতে নির্বাচন সদনে আমাদের এটা জমা হয়ে গিয়েছে। এখন আমরা সিইওর কাছে একটা কপি এখানে জমা দিলাম। নাকি দলের নাম এবং প্রতীক ক্লেম করে কি অ্যাপ্লিকেশন দিয়েছেন? আমাদের 2/3 বেশি বিধায়ক, আমাদের জেলার যে অর্গানাইজেশন স্ট্রাকচার, নির্বাচিত প্রতিনিধিরা, জনপ্রতিনিধিরা কর্পোরেটর হতে পারেন, মিউনিসিপ্যালিটির কাউন্সিলর হতে পারেন, জেলা পরিষদ হতে পারেন, পঞ্চায়েত সমিতি, তো মেজরিটি অফ দ্য পিপল আর উইথ আস। আমরা এই তৃণমূল কংগ্রেস, তো আমরা হঠাৎ করে কেন হচ্ছে প্রতীকী বা ক্লেম করতে কেন যাব, আর সিম্বলি বা নামই বা ক্লেম করতে কেন যাব? উই আর দ্য তৃণমূল কংগ্রেস। যে কোনো এনডব্লিউসি যখন গঠিত হয় তখন হচ্ছে সেটা নির্দিষ্ট করে নির্বাচন কমিশনকে কমিউনিকেট করার কথা, স্বাভাবিকভাবে আমরা কমিউনিকেট করেছি। তৃণমূলের অন্দরে পুরনো তৃণমূল বনাম নতুন তৃণমূলের লড়াই জমে উঠেছে। জাতীয় কর্মসমিতি তৈরি করে ফেলেছে নতুন তৃণমূলও, আর নতুন তৃণমূল জাতীয় কর্মসমিতি তৈরি করেছে তা জানার পরই পুরনো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে গত 20 জুন তারা যে জাতীয় কর্মসমিতির বৈঠক করে যাদেরকে নানা দায়িত্ব দিয়েছিল সেই নামের তালিকা তারা পাঠিয়ে রেখেছে। তবে নতুন তৃণমূলের বক্তব্য যে তারাও মঙ্গলবার দিন বিকালে দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে তাদের জাতীয় কর্মসমিতি তৈরি করার বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত, যা আসলে রেজলিউশন কপি, তা তারা পাঠিয়ে দিয়েছে। এবং কলকাতাতে নির্বাচন কমিশনের দপ্তরে সিওর সঙ্গে দেখা করে ইন পার্সন হিসাবে সেই রেজলিউশন কপির একটি অধ্যায় তার হাতেও তারা তুলে দিয়ে জানিয়ে রেখেছে যে তারাই আসলে তৃণমূল কংগ্রেস নাম এবং প্রতীক পাওয়ার ক্ষেত্রে দাবিদার। যদিও এখনো হাতে 21 দিন সময় আছে, নিয়ম অনুযায়ী এরপর দুপক্ষকেই দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে ডেকে পাঠানো হতে পারে এবং তারপরেই সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে কারা এই দায়িত্ব পাবেন, অর্থাৎ নাম এবং প্রতীক রাখতে পারবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। অতীতে দেখতে পাওয়া গিয়েছিল মহারাষ্ট্রে এই ধরনের ঘটনার ক্ষেত্রে শিবসেনা শিবির এবং যে শরদ পাওয়ার গোষ্ঠীর ক্ষেত্রেও এই পরিস্থিতি তৈরি হলে উভয় পক্ষই তারা আদালতে যান এবং দুই রাজনৈতিক দলের ক্ষেত্রেই যখন এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল তার ফয়সালাও হয়েছিল আইনি লড়াইয়ের পথে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়েও কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের তৃণমূল কংগ্রেসের আদালতে যাওয়ার রাস্তা খোলা রয়েছে। তবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের বক্তব্য 2/3 বিধায়কের পাশাপাশি জেলা পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েত হয়ে পঞ্চায়েত সমিতি এমনকি পুরসভা পর্যন্ত বিভিন্ন ব্যক্তিরা তাদের দিকে রয়েছে। ফলে সে অর্থে দাঁড়িয়ে তারাই আসল তৃণমূলের দাবিদার। ক্যামেরায় অসিত দাসের সাথে আবির ঘোষাল ও রৌনক দত্ত, নিউজ 18 বাংলা। শিল্প সম্মেলনের নামে দুর্নীতি, বিজিবিএস এর নামে
এফআইসিসিআই অর্থাৎ ফিক্কিকে 324 কোটি সই রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু অধিকারী। এই সরকার দেশের সংবিধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দেখানো পথ তাতেই চলে, বিকাশও হবে, বিরাসত হবে, আর সবকা সাথ সবকা বিকাশ भी होगा, সবকা হিসাব भी होगा। আপনার নেত্রী কি কি করেছে কাণ্ড কারখানা দেখবেন। খুব বড় বড় কথা বলেন না। এই 324.73 কোটি টাকা ফিকিকে দিয়েছেন, দেখবেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সই, প্রাক্তন মুখ্যমন্ত্রী সই দেখবেন নাকি? 324 কোটি, এ তো হিমশৈলের চূড়া মাত্র। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট সরকার করেছে, প্রাক্তন অর্থমন্ত্রীর ফিকিকে সরাসরি 324.73 কোটি টাকা আপনার প্রাক্তন মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন। আপনি পারেন দিতে, সহযোগিতা করুন, কাজ করতে দিন, এই রাজ্যকে দাঁড় করাতে চাই। বীরভূমে 1000 কোটির পাথর দুর্নীতির অভিযোগ মুখ্যমন্ত্রী। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা। বিদেশে টাকা পাচারের অভিযোগ মুখ্যমন্ত্রী। 4,38,000 কোটি টাকার বাজেট বলছিলেন আসবে কোথা থেকে? বীরভূমে পাথরে কি করেছেন জানেন? আপনাদের হাতে ছিল পার্টি, সব ল্যাম্পোস্ট ছিলেন। আসল তো যুবরাজ, আসল তো ভানুয়াতু। প্রতিবাদ করেননি, আমার বুকের পাটা ছিল, আমি প্রতিবাদ করেছি, সব মেনে নিয়েছিলেন। 1 বছরে বীরভূমের পাথর থেকে রেভিনিউ দিয়েছেন 60 কোটি টাকা। আর আমরা 9 মে শপথ নেওয়ার পরে 1 মাসে রেভিনিউ দিয়েছি 83 কোটি টাকা। 83 গুণিতক 1200 কোটি। পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে 100 কোটি, বাকি 1100 কোটি ক্যামাক স্ট্রিট হয়ে দুবাই। ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है। আইপ্যাককে 10 কোটি পিএইচই ঠিকাদারের বিস্ফোরক অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পিএইচই ঠিকাদার কাকদ্বীপের স্টেট ব্যাংকের ব্রাঞ্চ থেকে আইপ্যাকের অ্যাকাউন্টে 10 কোটি টাকা ট্রান্সফার করেছে। ছেড়ে দেবো? আপনি ভেবেছেন ছেড়ে দেবো? ছেড়ে আমি দেব না। মানুষ এসব করার জন্য আমাদের জিতিয়েছেন। আমি আশ্বস্ত করতে চাই বাংলার গণদেবতা জনতা জনার্দনকে, প্রত্যেকটা হিসাব হবে, বিচার হবে, আপনারা শান্তি পাবেন। আমি আপনাদের মুখে নিকোপ্লাস লাগাবো না। আমাদের দিকে আঙ্গুল তোলার আগে আপনারা যা যা করেছেন সেগুলো বলার পরে আঙ্গুল তুলবেন। কোন ভদ্রলোকের গায়ে কেউ হাত দেবে না।